এই ক্লাসে আমরা আলোচনা করব 4টি বিষয় নিয়ে: বোনাস, বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা, সমর্পণ মূল্য এবং মৃত্যুহার পঞ্জি সম্পর্কে। চলো আমরা একে একে বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। প্রথমেই হলো বোনাস। দেখো, বোনাস জিনিসটা কি? স্বাভাবিক বা প্রত্যাশার বাইরে কোনো প্রাপ্তি ঘটলে তাকে বোনাস বলা হয়। অর্থাৎ আমার যেটা পাওয়ার কথা না, বাট আমি এক্সট্রা পেলাম, এটাকে আমি বোনাস বলবো। এখন ব্যবসার ক্ষেত্রে বোনাস সাধারণত লাভের অংশ বা শ্রমিক বা কর্মচারী হবে। তো শ্রমিক বা কর্মচারীদের মজুরি বা বেতনের অতিরিক্ত হিসেবে প্রদান করা হয় ব্যবসা বাণিজ্যে। এখন বীমার ক্ষেত্রে ব্যাপারটা কি? দেখো, জীবন বীমার ব্যবসায় বীমা পত্রধারীদের মধ্যে বণ্টিত লাভের অংশই হলো বোনাস। অর্থাৎ একটা জীবন বীমা ব্যবসায় তাদের যে বীমা পত্র আছে, বীমা পত্রধারী মানে বীমা গ্রহীতা যারা আছে, তো বীমা গ্রহীতাদের মধ্যে যেই লাভের অংশ বন্টন করা হয় তাকে বোনাস বলা হয়। এখন এটা বলতে পারো, ভাই বীমা গ্রহীতাদের মধ্যে কেন লাভের অংশ বন্টন করা হবে? এটা আবার কেমন ধরনের কথা? এটা তো হতে পারে হয়তো বা ম্যাক্সিমাম বীমাকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে বোনাস যেতে পারে, বাট কেন বীমা গ্রহীতাদের মধ্যে? এই বোনাসটা শুধুমাত্র মুনাফাযুক্ত বীমা পত্রধারীরাই পেয়ে থাকে। অর্থাৎ মুনাফাযুক্ত বীমা পত্রধারীরা শুধুমাত্র এ বোনাস পেয়ে থাকে। তো যখন বীমা প্রিমিয়াম করা হয় তখন বলা হয়, ভাই আপনি কি মুনাফাযুক্ত হবে নাকি মুনাফাবিহীন? যারা মুনাফাযুক্ত হয় তারা কোম্পানির এই মুনাফা লাভ পেয়ে থাকে। এটা কেন দেওয়া হয়? এটি হলো জীবন বীমা ব্যবসায়ের ফান্ড সৃষ্টিতে বীমা পত্রধারীদের অবদানের স্বীকৃতি। যেহেতু বীমা পত্রধারীদের অর্থ দিয়ে তারা ফান্ড লাভ করে, এই ফান্ডে ব্যবসা করে মুনাফা করে, তাই ওদেরকে স্বীকৃতি হিসেবে বলে যে ভাই আপনারা যে ফান্ড দিয়ে আমাদের কাছে বীমা করেছেন এর জন্যই কিন্তু আমরা আজকে মুনাফা করতে পেরেছি, তাই ধন্যবাদ হিসাবে আমরা আপনাদের একটা বোনাস দিচ্ছি। অ্যাকচুয়ালি এইটা বীমা যে গ্রহীতাদের ওদের ধরে রাখার জন্য বা ওদের মোটিভেট করার জন্য এই জিনিসটা দেওয়া হয়ে থাকে। তো এটা হলো বোনাস। এবার আমরা দেখবো বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা। কোনো ব্যক্তিকে বীমা কোম্পানির পক্ষ হতে মৃত্যুকাল অবধি বা জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হলে তাকে বার্ষিক বৃত্তি বলে। অর্থাৎ কোনো ব্যক্তিকে বীমা কোম্পানির পক্ষ থেকে, অর্থাৎ বীমা কোম্পানি কোনো ব্যক্তিকে দিবে তার মৃত্যুকাল অবধি, তার মৃত্যুবরণ করার আগ পর্যন্ত বা জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হলে তাকে বার্ষিক বৃত্তি বলা হয়। বৃত্তি ব্যবস্থায় বীমা গ্রহীতার স্বার্থ হলো সে নির্দিষ্ট সময় পর থেকে নিয়মিত ভাতা বা বৃত্তি লাভ করে থাকে। সো এইটা এমন একটা সিস্টেম যে আমি আমার বয়সে ধরে আমি আমার চিন্তা করলাম আমার বৃদ্ধ বয়সে কি হবে। আমার এখন বয়স ধরে হচ্ছিল 35। এটা কাজ করলাম, বীমা কোম্পানি বললাম, ভাই আমি আজকে থেকে মোট 20 বছর আপনাকে আমি প্রিমিয়াম দিব। তখন আমার বয়স কত হবে? 55। এরপর আমার মৃত্যু অবধি আপনি আমাকে প্রত্যেক মাসে মাসে কিছু পরিমাণ টাকা দিবেন যেন আমি আমার ওই সময় কোনো খরচ মেটাতে পারি। তো এইটাকেই বলা হচ্ছে বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা। নির্দিষ্ট সময় অবধি ভাতা লাভের ব্যবস্থা। এটা চুক্তি অনুযায়ী যে ভাই আমি আগামী 20 বছর আমি আপনাকে প্রিমিয়াম দিব, তার পরবর্তী 30 বছর আপনি আমাকে ভাতা দিবেন। এটা হতে পারে, অথবা এটাও হতে পারে, অথবা আমার মৃত্যু পর্যন্ত। তো এটা চুক্তিতে বলা থাকে যে কোন সময় পর্যন্ত দেওয়া হবে। তো একটা নির্দিষ্ট সময় অবধি ভাতা লাভের ব্যবস্থা এটা একেবারে বা কিস্তিতে প্রদান করা হয়। এই যে চুক্তিটি করা হচ্ছে তখন এইখানে কিন্তু ভেঙে ভেঙে কিস্তিতে অথবা একবারে অর্থ প্রদান করা হয়। অর্থাৎ এই যে প্রিমিয়াম, এটা একবারেও দেওয়া যায়, আবার কিস্তিতেও দেওয়া যায়। প্রিমিয়াম প্রদানের পর ভাতা বা বৃত্তি প্রদান করা হয়। অর্থাৎ প্রিমিয়াম হয়ে যাবে একটা নিজস্ব, যদি হয়তো বা একবারে হলো, অথবা কিস্তিতে হলে কিস্তিতে হোক, যেভাবেই হোক প্রিমিয়াম প্রদান শেষ হলে এরপরে কিন্তু ভাতার সৃষ্টি হবে। আর শেষ বয়সের অবলম্বন হিসেবে যারা বীমাকে প্রত্যাশা করে তারা এরূপ পলিসি গ্রহণ করে। সাধারণত তারাই গ্রহণ করে যারা বৃদ্ধ বয়সে কই থেকে অর্থ পাবে এই চিন্তা থেকে একটা হয়তোবা ভয় থাকে, তখন বলে আচ্ছা আমরা এই সিস্টেমটা গ্রহণ করি যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কোম্পানিকে টাকা দিব, প্রিমিয়াম দিব বা একবারে দিয়ে দিব, দেন এই এজের পর থেকে বীমা কোম্পানি আমাদেরকে টাকা দেওয়া শুরু করবে বা টাকা দিবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা। এইবার আমরা দেখব সমর্পণ মূল্য। জীবন বীমা পলিসি খোলার পর কোনো কারণে বীমা গ্রহীতা ওই পলিসি চালিয়ে যেতে অসমর্থ হলে তখন যদি সে ওই পলিসি বীমা কোম্পানির কাছে সমর্পণ করে এবং বীমা প্রতিষ্ঠান তার বিনিময়ে তাকে কোনো অর্থ প্রদান করে, তবে তাকে বীমা পত্রের সমর্পণ মূল্য বলে। আমার বয়স এখন বা আমি এখন একটা চুক্তি করলাম। কত বছরের চুক্তি করলাম আসলে আমি আগামী 30 বছরের। কিন্তু দেখা গেল আমি একটা নির্দিষ্ট সময় পরে, আমি 10 বছরের মাথায় এসে আমি দেখছি আমার চাকরি চলে গিয়েছে, বা একটা পর্যায়ে গিয়ে দেখা গেল 25 বছর বা 20 বছর পরে আমার রিটায়ারমেন্ট হলো এবং রিটায়ারমেন্টের পরে আমি টাকা পাচ্ছি না, যার ফলে বা আমার টাকার আয় রোজগার কমে গেল, আমার চাকরি গেল, যে কারণে হোক আমি এখন আর বীমা প্রিমিয়ামটা
চালিয়ে যেতে পারছি না বা দিতে পারছি না, তখন আমি বলবো কোম্পানিকে, বলবো ভাই দেখেন আমি তো চুক্তি করেছিলাম আরো এতদিন সময় আছে, আমি আর চালিয়ে যেতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব না, বিবিধ কারণে হোক না কেন, যে কারণে হোক না কেন আমি আর পারছি না। এমন অবস্থায় কোম্পানিকে যদি বলি আর কোম্পানি যে আমাকে বিমার টাকাগুলো ফেরত দেবে, এই যে 20 বছর টাকা দিলাম এর থেকে যে অর্থটা আমাকে ফেরত দিয়ে দিবে সেটাকেই বলা হয় সমর্পণ মূল্য। অর্থাৎ তাদেরকে তাদের বিমাপত্র ফেরত দিয়ে আমি যে অর্থটি ফেরত দেবো সে অর্থটাকে বলা হবে সমর্পণ মূল্য। বৈশিষ্ট্য বীমা পলিসি সমর্পণ, এটা হলো বীমা পলিসির সমর্পণের বিনিময় মূল্য। মানে বীমা পলিসি আমি কোম্পানিকে দিয়ে দিব, বীমাকারী প্রতিষ্ঠান, আর বীমা প্রতিষ্ঠান আমাকে যে অর্থ দেবে সেইটাই কিন্তু সমর্পণ মূল্য অর্থাৎ বিনিময় মূল্য। প্রাপ্ত প্রিমিয়ামের একটা অংশ কার্যত সমর্পণ মূল্য হিসাবে কাজ করে। ধরে নাও আমি 20 বছর প্রত্যেক বছর আমি দিয়েছি 1 লক্ষ টাকা করে, কত লক্ষ টাকা দিয়েছি এই পর্যন্ত? 20 লক্ষ টাকা। এখন বীমা কোম্পানি আমাকে সম্পূর্ণ অংশ ফেরত দিবে? যদি মেয়াদ শেষে নিতে তাহলে কথা ভিন্ন ছিল, বাট এখন কি সব দিবে? এখন হয়তো আমাকে দিবে ভাই 18,50,000 টাকা, বাকি টাকা আমি ফেরত দিতে পারবো না, কজ আমাদের কিন্তু কিছু খরচ পেতে ছিল যেটা আপনি মেয়াদ শেষ হলে আমরা ওইভাবে কাজ করতাম, বাট আমরা কিন্তু এখন পারিনি করতে, সো কিছু অংশ রেখে দিল। সো বীমা প্রিমিয়ামের যে অংশ আমাকে ফেরত দেওয়া হবে সেটাই কিন্তু মূলত সমর্পণ মূল্য হিসাবে পরিগণিত হয়। প্রিমিয়াম পরিশোধের সময়কাল ও প্রাপ্ত প্রিমিয়ামের পরিমাণের উপর এরূপ মূল্য নির্ভর করে। কত কাল ধরে পেয়েছে এবং কি পরিমাণে পেয়েছে তার উপরে কিন্তু এই মূল্যটা নির্ভর করে। আমি যখন 20 বছর না হয়ে এটা আমি মাত্র 10 বছরে গিয়ে থেমে যেতাম, আমাকে তখন 18 লক্ষ টাকা দিত, তখন দেখা যেত আমি 10 লক্ষ টাকা দিয়েছি, আমাকে এর রেখেছে দিয়েছে হয়তো বা 9,50,000 টাকা এরকম। বাট এখানে কথা আছে ন্যূনতম, আচ্ছা এটা ভুল, ন্যূনতম হবে তো আলাদা হবে 2 বছর কিস্তির টাকা পরিশোধ না হলে সমর্পণ মূল্য প্রদত্ত হয় না। আমি আজকে চুক্তি করলাম 6 মাস পরে গেলাম ভাই পারবো না, এটা তখন সব টাকাটা রেখে দিচ্ছি। তো অ্যাটলিস্ট 2 বছর আমার কিন্তু এই বীমা পলিসি চালিয়ে যাওয়ার পরে গেলে আমি হয়তো বা সমর্পণ মূল্যের জন্য আবদার করতে পারি বা আবেদন করতে পারি। মেয়াদি ও জীবন বীমা পত্রের বেলায় এরূপ মূল্য প্রদানের প্রশ্ন আসে। এটা কিন্তু কখনোই আমার সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে কিন্তু কখনোই সমর্পণ মূল্য আসবে না, কারণ সাময়িক বিমাপত্র এটা কম সময়ের জন্য হয়ে থাকে এবং একবারে টাকা নিয়ে না হয়। আমি টাকা নিয়ে এই সময়ের পরে আমার কি ছিল এটুকুর মধ্যে আমার মৃত্যু হলে টাকা দিবে, আমি হয়তো এখানে এসে বললাম ভাই আমি চাই না এটা চালাই না, আমাকে টাকা ফেরত দেন, এই ক্ষেত্রে কিন্তু হবে না। এটা শুধুমাত্র মেয়াদি এবং আজীবন বিমাপত্রের ক্ষেত্রেই কিন্তু সমর্পণ মূল্য কাজ করে। মৃত্যুহার পঞ্জি দেখো, অতীতের পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়স সীমায় প্রতি হাজারের সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্মিলিত সারণীকে মৃত্যুহার পঞ্জি বলে। তো এখানে ইম্পর্টেন্ট কি দেখো, নির্দিষ্ট বয়স সীমায় প্রতি হাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্মিলিত সারণীকে মৃত্যুহার পঞ্জি বলে। অর্থাৎ এইটা এমন একটা সারণী যেখানে একটা পার্টিকুলার এজে প্রতি 1000 মানুষের মধ্যে কি পরিমাণ মানুষ মারা যায় সেই একটা তথ্য বা স্ট্যাটিস্টিক্স, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু বীমা কোম্পানি তাদের প্রিমিয়াম ধার্য করে। দেখো এটি নির্দিষ্ট বয়সে, এটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট লাইন, দেখো একটা নির্দিষ্ট বয়সে লোকদের হাজার প্রতি মৃত্যুর হার তালিকা, অর্থাৎ একটা বয়স ধরে নিই 45 বছর বয়সে এই দেশে প্রতি 1000-এর মধ্যে কতজন মানুষ মারা যায়, 46 বছর বয়সে প্রতি 1000 জনের মধ্যে কত লোক মারা যায়, এরকম একটা তালিকা। অতীতের পর্যবেক্ষণ থেকে এরূপ তালিকা প্রস্তুত করা হয়। আচ্ছা অতীতে যে মানুষ হয় যে ডেটা থেকে মৃত্যু ডেটা, সেইটা থেকে কিন্তু এই তালিকা প্রস্তুত করা হয় এবং এরূপ পঞ্জি মৃত্যু ঝুঁকি ও প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণে সহায়তা করে। সো এই পঞ্জি থেকে মানুষ বুঝতে পারে আচ্ছা পার্টিকুলার এই এজের মানুষের মৃত্যু ঝুঁকি কেমন এবং এর জন্য প্রিমিয়াম কেমন হওয়া উচিত। তো বন্ধুরা এই ছিল এই ক্লাসের বিষয়বস্তু, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।